আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি ধোবাউড়া আদর্শ কলেজ অনলাইন পেজে অর্থনীতি ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আমরা আজকে অর্থনীতি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করব। ছবিগুলো দেখে কি বোঝা যায়? প্রচুর খাবার, খাদ্যের কোনো ঘাটতি নেই মনে হচ্ছে। তাহলে একে আমরা অর্থনীতির ভাষায় কি বলতে পারি? এ থেকে আমরা বুঝতে পারি যে এটা বোঝাতে চাচ্ছি খাদ্য নিরাপত্তা। তাহলে আজকে আমরা খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করব। খাদ্য নিরাপত্তা ইংরেজি প্রতিশব্দ ফুড সিকিউরিটি। আজকের পাঠ শেষে তোমরা খাদ্য নিরাপত্তার ধারণা ব্যাখ্যা করতে পারবে, খাদ্য নিরাপত্তার দিকসমূহ বিশ্লেষণ করতে পারবে। আজকের পাঠ শেষে আমরা এই দুইটা শিক্ষণফল অর্জন করতে পারব। চলো শুরু করা যাক খাদ্য নিরাপত্তার ধারণা দিয়ে। আমাদের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন, তাই কি খাদ্যের সরবরাহ এবং সারা বছর খাদ্যের পর্যাপ্ত প্রাপ্যতা খুব জরুরি। আবার শুধু খাদ্য পাওয়া গেলেই চলবে না, সেটা স্বাস্থ্যকর, পুষ্টি সমৃদ্ধ, নিরবচ্ছিন্ন খাদ্য সরবরাহ প্রয়োজন, যার ফলে মানুষের কর্মোদ্যম, কর্মস্পৃহা বৃদ্ধি পায়। আসলে খাদ্য নিরাপত্তা ধারণাটি ব্যাপক এবং এই ধারণা বেশ পুরনো। প্রায় 10,000 বছর পূর্বে মিশরীয় ও চায়না সভ্যতায়ও এর প্রয়োগ লক্ষ্য করা যায়। তখনও দুর্ভিক্ষ বা প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় খাদ্য মজুত করে রাখা হতো। গত শতাব্দীর 70 দশকের মাঝামাঝি সময়ে খাদ্য নিরাপত্তা ধারণা আনুষ্ঠানিক রূপ লাভ করে। তখন হতে খাদ্য নিরাপত্তা ধারণাটি জাতীয় পর্যায়ে চিন্তার বিষয় হিসেবে বিবেচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে বিভিন্ন সময়ে খাদ্য নিরাপত্তার বিভিন্ন সংজ্ঞা প্রদান করা হয়। আমরা সেগুলো একটু দেখি। 1974 সালে বিশ্ব খাদ্য সম্মেলন অনুযায়ী খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় পর্যাপ্ত খাদ্যের যথাযথ ব্যবহার বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন ও এর দাম স্বাভাবিক পর্যায়ে রাখা। এটা বলা হয়েছে 1974 সালে বিশ্ব খাদ্য সম্মেলনে। বলা হয়েছে খাদ্যের যথাযথ ব্যবহার বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন ও এর দাম স্বাভাবিক পর্যায়ে রাখাই হচ্ছে খাদ্য নিরাপত্তা। 1983 সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, সংক্ষেপে ফাও, এফএও, এগুলো একটু মনে রাখবে তোমরা, তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে। এফএও কি? এটা হলো জাতিসংঘের একটি সংস্থা, খাদ্য কৃষি সংস্থা। পূর্ণরূপ হলো ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, সংক্ষেপে আমরা বলি ফাও, এফএও। তাহলে কি 1983 সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা খাদ্য নিরাপত্তার ধারণাটিকে আরো প্রসারিত করে বলেন যে খাদ্য নিরাপত্তা সকল মানুষের সমগ্র জীবনের জন্য মৌলিক খাদ্য প্রাপ্তির ভৌত এবং অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তাকে নির্দেশ করে। এরপরে 1986 সালে বিশ্ব ব্যাংক কর্তৃক দারিদ্র ও ক্ষুধা সংক্রান্ত এক রিপোর্টে খাদ্য নিরাপত্তার বিষয়টিকে আরো গুরুত্বপূর্ণভাবে উপস্থান করা হয়। সেখানে বলা হয় খাদ্য নিরাপত্তা বলতে সকল মানুষের সমগ্র জীবনব্যাপী কার্যকর
ও স্বাস্থ্যকর জীবনের জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তাকে খাদ্য নিরাপত্তা বলে। কি বলছে 1986 সালে বিশ্ব ব্যাংক খাদ্য নিরাপত্তা বলতে সকল মানুষের সমগ্র জীবনব্যাপী কার্যকর ও স্বাস্থ্যকর জীবনের জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তাকে বোঝায়। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ, সংক্ষেপে বলা হয় ইউএসডিএ, এর মতে খাদ্য নিরাপত্তার অর্থ হলো একটি পরিবারের সকল সদস্যের জন্য সর্বদা পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা, যাতে তারা একটি কর্মঠ ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে। এটা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ। কি বলছে যে খাদ্য নিরাপত্তার অর্থ হলো একটি পরিবারের সকল সদস্যের জন্য সর্বদা পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা, যাতে তারা একটি কর্মঠ ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে। খাদ্য নিরাপত্তার পরিপূর্ণ সংজ্ঞা পাওয়া যায় 1996 সালের বিশ্ব খাদ্য সম্মেলনে। এই সম্মেলনে বলা হয়, খাদ্য নিরাপত্তা হলো এরূপ একটি বিষয় যেখানে জনগণ সবসময় ভৌত, সামাজিক ও অর্থনৈতিকভাবে পর্যাপ্ত পুষ্টি সমৃদ্ধ খাদ্যে প্রবেশাধিকার লাভ করে, যা তাদের সুস্বাস্থ্য ও কর্মময় জীবনের জন্য স্বাস্থ্য বিধিসম্মত প্রয়োজন মেটায়। এটাই হলো সবচেয়ে পরিপূর্ণ সংজ্ঞা। এটা কে দিছে? বিশ্ব খাদ্য সম্মেলনে 1996 সালে প্রদান করা হয়। আবার খেয়াল করে সংখ্যাটা কি, যে খাদ্য নিরাপত্তা হলো এরূপ একটি বিষয় যেখানে জনগণ সবসময় ভৌত, সামাজিক ও অর্থনৈতিকভাবে পর্যাপ্ত পুষ্টি সমৃদ্ধ খাদ্যে প্রবেশাধিকার লাভ করে, যা তাদের সুস্বাস্থ্য ও কর্মময় জীবনের জন্য স্বাস্থ্য বিধিসম্মত প্রয়োজন মেটায়। তাহলে এই যে সংজ্ঞা, পূর্ণাঙ্গ সংজ্ঞা যেটা, এটা বিশ্লেষণ করলে আমরা এর কয়েকটা দিক দেখতে পাই। এই সবচেয়ে গ্রহণযোগ্য এই সংজ্ঞাটির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দিক হলো খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা, ফুড অ্যাক্সেস, খাদ্যের উপযোগিতা, ফুড ইউটিলাইজেশন, এবং খাদ্যের স্থিতিশীলতা, ফুড স্টেবিলিটি। তাহলে আমরা কি বলতে পারি যে খাদ্য নিরাপত্তা বলতে আমরা বুঝি নির্ভরশীল স্বাস্থ্যসম্মত খাদ্যের পর্যাপ্ত যোগান, যা ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে বিদ্যমান থাকে। এখন শুধু খাদ্যের যোগান থাকলে হবে না, সেটা ক্রয় ক্ষমতাও থাকতে হবে, তাহলেই সেটা হবে খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তাকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পারিবারিক খাদ্য নিরাপত্তা বা গৃহগত খাদ্য নিরাপত্তা, অপরটি হচ্ছে জাতীয় খাদ্য নিরাপত্তা। পারিবারিক খাদ্য নিরাপত্তা হলো প্রতিটি পরিবারে পর্যাপ্ত খাদ্য সংগ্রহের সক্ষমতা, যাতে পরিবারের প্রতিটি লোক সর্বদা স্বাস্থ্যবান ও কর্মক্ষম থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য পেতে পারে। তাহলে কি বলা হয়েছে এখানে, যে পারিবারিক খাদ্য নিরাপত্তা হলো প্রতিটি পরিবারের পর্যাপ্ত খাদ্য সংগ্রহের সক্ষমতা, যাতে পরিবারের প্রতিটি লোক সর্বদা স্বাস্থ্যবান ও কর্মক্ষম থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য খেতে পারে। একই রকম ভাবে জাতীয় খাদ্য নিরাপত্তা হলো সারা দেশের জনগণের জন্য যথেষ্ট প্রয়োজনীয়, অবাধ ও মানসম্মত খাদ্য সংগ্রহের সক্ষমতা। তাহলে এই ছিল আমাদের খাদ্য নিরাপত্তার ধারণা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমাদের দ্বিতীয় শিখন বল খাদ্য নিরাপত্তার দিকসমূহ। প্রথমে জেনে নিই খাদ্য নিরাপত্তার দিক বলতে কি বুঝি আমরা। যে সমস্ত বিষয়ে খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করে তাদের সমন্বিত রূপকে খাদ্য নিরাপত্তার দিক বলে। অর্থাৎ যে সমস্ত বিষয় থাকলে খাদ্য নিরাপত্তা, আমরা বলতে পারি যে খাদ্য নিরাপত্তা অর্জিত হয়েছে, সেই সমস্ত বিষয়কে খাদ্য নিরাপত্তার দিক বলে বা খাদ্য নিরাপত্তার উপাদান বলে। খাদ্য নিরাপত্তা আমরা যে সংজ্ঞা আলোচনা করেছিলাম,
সেই সংজ্ঞা থেকে এর কিছু দিক নির্দেশনা পাওয়া যায়। এসব দিকসমূহ হলো খাদ্যের প্রাপ্যতা বা পর্যাপ্ততা, ফুড অ্যাভাইলাবিলিটি, ফুড অ্যাভাইলাবিলিটি। 2 নাম্বার খাদ্যের প্রয়োগযোগ্যতা, খাদ্যের প্রয়োগযোগ্যতা, ফুড অ্যাক্সেস, এবং খাদ্যের উপযোগিতা বা ব্যবহার, ফুড ইউটিলাইজেশন অর ইউজ। তাহলে খাদ্য নিরাপত্তার দিকসমূহ আমরা মোটামুটি এই 3টা ধরে নিতে পারি। খাদ্য নিরাপত্তার দিক যদি পরীক্ষা আসে খাদ্য নিরাপত্তার দিক সমূহ কি, তখন তোমরা এই 3টা বলতে হবে তোমাদের। চলো এখন এগুলো আমরা একটু আলোচনা করি। প্রথমে খাদ্যের প্রাপ্যতা বা পর্যাপ্ততা, ফুড অ্যাভাইলাবিলিটি। খাদ্যের প্রাপ্যতা বলতে ব্যক্তি ও পরিবারের চাহিদার প্রেক্ষিতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য প্রাপ্তিকে নির্দেশ করে। যে একটা পরিবারের বা ব্যক্তির খাদ্যের কি চাহিদা আছে তা যদি পাওয়া যায় তাহলে সেটাই হচ্ছে খাদ্যের প্রাপ্যতা। আর খাদ্যের প্রাপ্যতা তখনই অর্জন করা যাবে যদি পর্যাপ্ত খাদ্য উদ্বৃত্ত হিসাবে থাকে। খাদ্যের চাহিদা অপেক্ষা যোগান বা উৎপাদন যদি অধিক হয় তাহলে খাদ্যের প্রাপ্যতা অর্জিত হয়। খাদ্যের প্রাপ্যতা নিম্নোক্ত 5টি উপাদানের উপর নির্ভরশীল। এখন খাদ্যের প্রাপ্যতা 5টি উপাদান দ্বারা নির্ধারিত হয়। খেয়াল করো, মোট দেশজ উৎপাদন। তো একটি দেশের উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে দেশের জাতীয় সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, সহজলভ্য কৃষি উপকরণ, ভর্তুকি প্রদান, খাদ্য ক্রয় বিক্রয়ে সরকারের অংশগ্রহণ, পর্যাপ্ত সংরক্ষণ ও গুদামজাতকরণ ব্যবস্থা, অনুকূল প্রাকৃতিক পরিবেশ প্রভৃতির উপর মোট দেশজ উৎপাদন নির্ভর করে। তাহলে দেশজ উৎপাদন নির্ভর করে এই বিষয়গুলোর উপর। এই বিষয়গুলো যদি অবলম্বন করা হয় তাহলে দেশজ উৎপাদন বৃদ্ধি পাবে এবং খাদ্য পাওয়া যাবে, পর্যাপ্ত পরিমাণে খাদ্য পাওয়া যাবে। এরপরে মজুদ, খাদ্যের প্রাপ্যতা মজুদের উপর নির্ভর করে। সেটা দেশের অভ্যন্তরেও হতে পারে, দেশের বাইরেও, অন্য দেশেও যদি খাদ্য মজুদ থাকে তাহলেও একটি দেশ অন্য দেশ থেকে সেই খাদ্য সংগ্রহ করে খাদ্যের প্রাপ্যতা নির্ধারণ করতে পারে। তাহলে কি বলা হয়েছে যে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে অন্য দেশেও মোট খাদ্যের মজুদের উপর কোন দেশের খাদ্যের প্রাপ্যতা নির্ভর করে। অর্থাৎ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে খাদ্যের মজুদ অধিক হলে খাদ্যের যোগান বৃদ্ধি পায়, খাদ্য প্রাপ্তি তুলনামূলকভাবে সস্তা ও সহজ হয়। তাহলে খাদ্যের প্রাপ্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেগুলোর একটা হলো মোট দেশজ উৎপাদন, মজুদ, আর হলো নিট আমদানি। কোনো কারণে যদি দেশের অভ্যন্তরে উৎপাদন ঘাটতি দেখা দেয় অথবা চাহিদা বৃদ্ধি পায় তাহলে তা আমদানি করে খাদ্যের প্রাপ্যতা বা যোগান বৃদ্ধি করা যায়। কাজে নিট আমদানিও খাদ্য প্রাপ্যতার একটি উপাদান। বৈদেশিক সাহায্য, দরিদ্র উন্নয়নশীল দেশসমূহে প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের সময় বিদেশ হতে খাদ্য সাহায্য অধিক প্রাপ্তির ফলে খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধি পায়। অনেক সময় দেখা যায় দরিদ্র দেশগুলোতে যদি কোনো প্রাকৃতিক বা মানব সৃষ্ট দুর্যোগের সৃষ্টি হয় তাহলে বৈদেশিক সাহায্য পাওয়া যায়, সেই সব সাহায্যের ফলে খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধি পায়। আরেকটি হলো নিট বৈদেশিক বাণিজ্য। কোন দেশের আমদানি অপেক্ষা রপ্তানি বৃদ্ধি পেলে সঞ্চয়ে মূলধন গঠন বৃদ্ধি পায়। ফলে কি হয়, ফলে বিনিয়োগ ও উৎপাদনও বৃদ্ধি পায়। উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে তো খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধি পেল। সুতরাং নিট বৈদেশিক বাণিজ্য খাদ্যের প্রাপ্যতাকে প্রভাবিত করে। অনুন্নত ও উন্নয়নশীল দেশে
এটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত, কারণ এ সকল দেশে বাণিজ্য ঘাটতি প্রায়ই লেগে থাকে। তাই খাদ্য সংকটের আশঙ্কাও এক্ষেত্রে বিদ্যমান। তাহলে খাদ্যের প্রাপ্যতা এই নিম্নোক্ত 5টি উপাদানের উপর নির্ভরশীল। কি কি উপাদান সেগুলো? এগুলো তোমাদের মনে রাখতে হবে। মোট দেশজ উৎপাদন, মজুদ, নিট আমদানি, বৈদেশিক সাহায্য, নিট বৈদেশিক বাণিজ্য। এরপরের দিক হলো খাদ্যের ক্রয়যোগ্যতা, ফুড অ্যাক্সেস। এখন খাদ্য শুধু প্রাপ্য পাওয়া গেলেই হবে না, তার ক্রয়যোগ্যতাও থাকতে হবে। খাদ্যের ক্রয়যোগ্যতা বলতে বোঝায় প্রতিটি পরিবার বা ব্যক্তির পর্যাপ্ত সম্পদ থাকবে যা দ্বারা প্রয়োজনীয় ক্যালোরি ও পুষ্টিকর খাদ্যের সংস্থান করতে পারবে। কি বলছে খেয়াল করো আবার, যে খাদ্যের ক্রয়যোগ্যতা বলতে বোঝায় প্রতিটি পরিবার বা ব্যক্তির পর্যাপ্ত সম্পদ থাকবে যা দ্বারা প্রয়োজনীয় ক্যালোরি ও পুষ্টিকর খাদ্যের সংস্থান করতে পারবে। তবে পর্যাপ্ত খাদ্য সরবরাহ ব্যক্তি বা পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। পর্যাপ্ত খাদ্য সরবরাহ থাকলেই পরিবার বা ব্যক্তির খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এমনটা ঠিক নয়। যদি না জনগণের মধ্যে খাদ্য উৎপাদন ও বিপণনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, স্বাস্থ্যসম্মত খাদ্য ক্রয়ের সামর্থ্য না থাকে। এই জনগণের অংশগ্রহণ না থাকলে বা স্বাস্থ্যসম্মত খাদ্য ক্রয়ের সামর্থ্য না থাকলেও খাদ্যের ক্রয়যোগ্যতা থাকবে না। যে সকল দরিদ্র প্রান্তিক মানুষ দিনে এনে দিনে খায়, পুষ্টি সমৃদ্ধ খাদ্য তাদের অধিকার নিশ্চিত করা সম্ভব হয় না, কারণ বিভিন্ন অনিশ্চিত অবস্থার কারণে মানসম্পন্ন খাদ্যের ক্রয়যোগ্যতা তাদের থাকে না। কিরকম আমরা দেখি, যেমন উৎপাদনের জন্য নিজেদের জমির স্বল্পতা। নিজের যদি জমি স্বল্প থাকে তাহলে ক্রয়যোগ্যতা এখানে থাকে না। ঋণ প্রাপ্তির সুযোগ বঞ্চিত, খাদ্য মূল্য বৃদ্ধি, সরকারি বেসরকারি সাহায্যের অভাব এবং জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় সম্পদের স্বল্পতা ইত্যাদি উপাদানগুলো প্রান্তিক বা দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যের ক্রয়যোগ্যতাকে প্রভাবিত করে। এই বিষয়গুলো বিশেষ করে দরিদ্র শ্রেণীর জনগণের খাদ্যের ক্রয়যোগ্যতাকে প্রভাবিত করে। উন্নত বিশ্বের জনগণের যেখানে মানসম্পন্ন খাবার উদ্বৃত্ত থাকে, সেখানে বাংলাদেশের জনগণ সর্বনিম্ন দৈনিক জন প্রতি 1805 কিলো ক্যালোরি খাবার সংস্থান করতে পারে না। একজন মানুষের দৈনিক কমপক্ষে 1805 কিলো ক্যালোরি খাবার সংস্থান করা দরকার, কিন্তু বাংলাদেশের মানুষ সেটাও পারে না, অথচ দৈনিক জন প্রতি এত কিলোর অধিক খাবার প্রয়োজন। দৈনিক জন প্রতি 2122 ক্যালোরির অধিক খাবার প্রয়োজন, সেখানে 1805 ক্যালোরি খাবার সংস্থান করতে পারে না। এখন দেখি আমরা খাদ্যের ক্রয়যোগ্যতা কিভাবে অর্জন করা যায়। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে খাদ্যের যোগান বৃদ্ধি যথেষ্ট নয়, খাদ্যের ক্রয় ক্ষমতা বা ক্রয়যোগ্যতাও সৃষ্টি করা আবশ্যক। লক্ষ্য করা যায় কোথাও কোথাও পর্যাপ্ত পরিমাণ উন্নত খাদ্যের যোগান থাকা সত্ত্বেও অনেক লোক সেখানে অনাহারে অপুষ্টিতে ভুগছে। কেন? কারণ তাদের ক্রয়যোগ্যতা নেই। এই সমস্যার সমাধানে করণীয় কি? তাহলে করণীয় হলো যে কৃষি প্রধান দেশসমূহের কৃষি খাতে ছদ্মবেশী বেকারত্ব এবং মৌসুমী বেকারত্ব দূর করা। তাহলে ক্রয়যোগ্যতা অর্জনের জন্য কি করতে হবে? কৃষি প্রধান দেশসমূহের কৃষি খাতে ছদ্মবেশী বেকারত্ব এবং মৌসুমী বেকারত্ব দূর করা, কৃষির আধুনিকীকরণ এবং শিল্পোন্নয়নের মাধ্যমে স্থায়ী কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেয়া।
আর কি করণীয়? দারিদ্র প্রবল এলাকাতে কাজের সুযোগ সৃষ্টি, বিভিন্ন আয় বর্ধনকারী কর্মকাণ্ড জোরদারকরণ, সামাজিক নিরাপত্তা কার্যক্রম প্রসার ও শক্তিশালীকরণ, দরিদ্রদের জন্য কর্মোপযোগী শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা, ভূমিহীন ও প্রান্তিক চাষীদের মধ্যে খাস জমি বিতরণ। অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন, বাজার ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন, দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন এবং সামাজিক শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠা। তাহলে কি বলছি আমরা? যে খাদ্যের ক্রয়যোগ্যতা অর্জন করতে হলে এই কাজগুলো করতে হবে। আরেকটি দিক হলো খাদ্যের উপযোগিতা বা ব্যবহার, ফুড ইউটিলাইজেশন অর ইউজ। খাদ্যের উপযোগিতা বা ব্যবহার। খাদ্যের উপযোগিতা কি? খাদ্যের উপযোগিতা বলতে মানুষের শরীরের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত খাদ্য গ্রহণ এবং হজমের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী হওয়াকে বোঝায়। অর্থাৎ খাদ্যের ব্যবহার বলতে খাদ্যের গুণগত মান বজায় রেখে প্রয়োজন মতো সুষম খাদ্য গ্রহণ, যার মাধ্যমে যথাযথ পুষ্টি লাভ হয়। এর মধ্যে যে সকল বিষয় অন্তর্ভুক্ত তা হলো সুষম খাদ্য গ্রহণ, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রভৃতি। দারিদ্র্য বিমোচনের উপর খাদ্যের ব্যবহার অনেকাংশে নির্ভর করে। এরকম যারা সচ্ছল উচ্চবিত্ত পরিবার তারা সঠিক খাদ্য বা পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারে। সামর্থ্যবান পরিবার বাড়লে খাদ্যের ব্যবহার বাড়বে। কেউ যদি জানতে চায় মানুষের দেহে খাদ্যের ব্যবহার কোন ক্ষেত্রে প্রয়োজন, তো সহজভাবে বলা যাবে পুষ্টি প্রক্রিয়ার মাধ্যমে দেহ খাদ্যকে কাজে লাগিয়ে আমাদেরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। এটা যদি আমরা প্রবাহ চিত্রে দেখাই তাহলে কি দাঁড়ায়? যে সামর্থ্য, যাদের সামর্থ্য আছে তারা খাদ্য ও পুষ্টি গ্রহণ করতে পারবে, ফলে তারা সুস্বাস্থ্যের অধিকারী হবে, ফলে তারা কর্মক্ষমতা অর্জন করবে। তাহলে খাদ্যের ব্যবহারের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। খাদ্য মানব দেহে বিভিন্ন ধরনের কাজ করে থাকে, কি এগুলো আমরা একটু দেখি। দেহের বৃদ্ধি সাধন, খাদ্য দেহের বৃদ্ধি সাধনে সহায়তা করে, এটা তোমরা সেই ছোট সময় থেকে পড়ে আসতেছ, তোমাদের জানো যে জন্মের পর থেকে প্রায় 25 বছর পর্যন্ত সময়ে প্রোটিন জাতীয় খাবার এই কাজে সহায়তা করে। যে মানুষের দেহের বৃদ্ধি সাধন সাধারণত 25 বছর বয়স পর্যন্ত হয়। এই প্রোটিন জাতীয় খাবার এই বৃদ্ধি সাধনে সহায়তা করে। প্রোটিনের অভাবে শিশুর বৃদ্ধি ব্যাহত হয়, ওজন কমে যায়, মেজাজ খিটখিটে হয়, চামড়া খসখসে ও চুলের রঙের পরিবর্তন ঘটে এবং 1 থেকে 3 বছরের শিশুদের এর অভাবে কোয়াশিয়রকর ও মেরাসমাস দুইটা রোগ, কি কি? কোয়াশিয়রকর আর মেরাসমাস রোগ দেখা দেয়। প্রোটিনের অভাব হলে শিশু 1 থেকে 3 বছরের শিশুদের মধ্যে কোয়াশিয়রকর ও মেরাসমাস রোগ দেখা দেয়। দেহের ক্ষয়পূরণের জন্য খাদ্যের প্রয়োজন। প্রতিনিয়তই আমাদের শরীর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এই ক্ষয়পূরণের কাজটিও খাদ্যের সাহায্যে ঘটে। প্রোটিন জাতীয় খাদ্যই ক্ষয়পূরণের কাজটি করে থাকে। শক্তি উৎপাদন, আমরা যে শক্তি পাই এটা কোত্থেকে পাই? এটা খাদ্য থেকেই পাই। যে আমাদের বেঁচে থাকার জন্য ও কর্মক্ষমতা বজায় রাখার জন্য শক্তির প্রয়োজন হয়। প্রোটিন, কার্বোহাইড্রেট ও চর্বি জাতীয় খাদ্য থেকে আমরা শক্তি পাই। এই খাদ্যের অভাব হলে শরীর দুর্বল হয়, কাজের ক্ষমতা কমে যায়, শরীর ক্ষয় এবং ওজন কমে যায়। সুতরাং শক্তি উৎপাদন প্রক্রিয়া সচল রাখার জন্য খাদ্যই প্রধান উৎস হিসেবে কাজ করে। কাজে আমরা যদি খাদ্য ব্যবহার করতে না পারি তাহলে তো আমাদের খাদ্য নিরাপত্তা অর্জিত হয় না। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, খাদ্যের মধ্যে অবস্থিত প্রধানত ধাতব লবণ, ভিটামিন এবং প্রোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। কি বললাম আবার খেয়াল করো?
যে খাদ্যের মধ্যে অবস্থিত প্রধানত ধাতব লবণ, ভিটামিন এবং প্রোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে দেহকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন ভিটামিন ও ধাতব লবণের অভাব হলে বিভিন্ন ধরনের অপুষ্টিজনিত রোগের সৃষ্টি হয়। দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণ। দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করে দেহকে সুস্থ, সবল এবং কর্মক্ষম রাখা খাদ্যের একটি গুরুত্বপূর্ণ কাজ। এক্ষেত্রে বিভিন্ন ধরনের এনজাইম ও হরমোন সৃষ্টি দেহের জন্য প্রয়োজনীয় জৈব রাসায়নিক ক্রিয়া অক্ষুণ্ণ রেখে শরীরের স্বাভাবিক ক্রিয়া সচল রাখার জন্য খাদ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং খাদ্যের ব্যবহার বহুবিধ এবং অতি গুরুত্বপূর্ণ। খাদ্য ব্যবহারের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত। তাহলে আমরা খাদ্য নিরাপত্তার দিকসমূহ আলোচনা করলাম। 1 নম্বর কি ছিল? খাদ্যের প্রাপ্যতা। 2 নম্বর খাদ্যের ক্রয়যোগ্যতা। 3 নম্বর খাদ্যের ব্যবহার। আজকের পাঠ তোমরা কেমন বুঝতে পেরেছো একটু মূল্যায়ন করি। আশা করি তোমরা পারবে। তাহলে খাদ্য নিরাপত্তা কি? প্রথমেই বলেছিলাম, মনে আছে যে খাদ্য নিরাপত্তা বলতে আমরা বুঝি নির্ভরশীল স্বাস্থ্যসম্মত খাদ্যের পর্যাপ্ত যোগান যা ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে বিদ্যমান থাকে। আবার খেয়াল করো যে খাদ্য নিরাপত্তা কি? খাদ্য নিরাপত্তা হলো নির্ভরশীল স্বাস্থ্যসম্মত খাদ্যের পর্যাপ্ত যোগান যা ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে বিদ্যমান থাকে। শুধু পর্যাপ্ত যোগান থাকলেই হবে না, সে তার ক্রয় ক্ষমতাও থাকতে হবে। খাদ্যের নিরাপত্তার দিকসমূহ কি? খাদ্য নিরাপত্তার, এখানে একটু বলেছে একার বাদ যাবে। খাদ্য নিরাপত্তার দিকসমূহ কি? আমরা যে খাদ্য নিরাপত্তার সংজ্ঞা পর্যালোচনা করেছিলাম তা থেকে দেখতে পাই খাদ্য নিরাপত্তা মূলত 3টি দিক বা উপাদানকে আলোচনা করে। কি কি? খাদ্যের প্রাপ্যতা, ফুড অ্যাভাইলাবিলিটি, খাদ্যের ক্রয়যোগ্যতা, ফুড অ্যাক্সেস, এবং খাদ্যের উপযোগিতা বা ব্যবহার, ফুড ইউজ। তাহলে খাদ্য নিরাপত্তার দিক এই 3টি। খাদ্যের প্রাপ্যতা কাকে বলে? মনে আছে যে ব্যক্তি ও পরিবারের চাহিদার প্রেক্ষিতে পর্যাপ্ত পরিমাণ খাদ্যের যোগানকে খাদ্যের প্রাপ্যতা বলে। খাদ্যের প্রাপ্যতায় কি খাদ্য নিরাপত্তার জন্য যথেষ্ট? এই প্রশ্নটা কিন্তু প্রায় এই পরীক্ষায় আসে তোমাদের, যে খাদ্যের প্রাপ্যতায় কি খাদ্য নিরাপত্তার জন্য যথেষ্ট? তোমাদের কি মনে হয়? খাদ্যের প্রাপ্যতায় খাদ্য নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। খাদ্যের প্রাপ্যতা খাদ্য নিরাপত্তার অন্যতম অত্যাবশ্যক একটি দিক। তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেবল খাদ্যের প্রাপ্যতাই যথেষ্ট নয়, সেই সাথে জনগণের খাদ্যের ক্রয়যোগ্যতা ও উপযোগিতাও থাকতে হবে। আমরা কি 3টা দিক পড়েছিলাম, যে শুধু প্রাপ্যতা থাকলে খাদ্য নিরাপত্তা হবে না, বাকি 2টা দিকও থাকতে হবে। খাদ্যের ক্রয়যোগ্যতা কি? খাদ্যের ক্রয়যোগ্যতা বলতে প্রতিটি পরিবার বা ব্যক্তির পর্যাপ্ত সম্পদ থাকবে যা দ্বারা প্রয়োজনীয় ক্যালোরি ও পুষ্টি সম্পন্ন খাদ্যের সংস্থান করতে পারে। কি বললাম? যে খাদ্যের ক্রয়যোগ্যতা বলতে বোঝায় প্রতিটি পরিবার বা ব্যক্তির পর্যাপ্ত সম্পদ থাকবে যা দ্বারা প্রয়োজনীয় ক্যালোরি ও পুষ্টিকর খাদ্যের সংস্থান করতে পারবে। খাদ্যের ব্যবহার কাকে বলে? মানুষের শরীরের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত খাদ্য গ্রহণ এবং হজমের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী হওয়াকে খাদ্যের ব্যবহার বলে। আর এটা প্রশ্ন, যে খাদ্যের নিরাপত্তা বিঘ্নিত হয় কেন? খাদ্যের নিরাপত্তা বিঘ্নিত হয় কেন? আমরা জানি খাদ্য নিরাপত্তার প্রধান 3টি দিক হলো খাদ্যের প্রাপ্যতা,
খাদ্যের প্রয়োগযোগ্যতা ও খাদ্যের ব্যবহার। এর যে কোনো একটি দিক নিশ্চিত না হলে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয়। সহজ কথা, এতক্ষণ আমরা যে আলোচনা করেছি তা থেকে অবশ্যই লিখতে পারবে তোমরা যে খাদ্যের নিরাপত্তা বিঘ্নিত হয় কেন। যে খাদ্য নিরাপত্তা প্রধান তিনটি দিক আছে, এই দিকগুলো কি কি? খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা, খাদ্যের ব্যবহার। এর যে কোনো একটি দিক নিশ্চিত না হলে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয়। যে প্রাকৃতিক দুর্যোগের কারণে মোট দেশজ উৎপাদন কম হলে সরকার দেশের জন্য প্রয়োজনীয় খাদ্য মজুত করতে ব্যর্থ হয়, এতে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয়। আবার দেশে উচ্চ মুদ্রাস্ফীতি, নিম্ন আয় ইত্যাদি কারণে জনগণ প্রয়োজনীয় খাদ্য ক্রয় করতে না পারলে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয়। তাছাড়া খাদ্যে ভেজাল, বিভিন্ন রাসায়নিক পদার্থের ব্যবহার এবং নিম্ন পুষ্টিমান সম্পন্ন খাদ্য উৎপাদন ইত্যাদির কারণেও খাদ্য নিরাপত্তা বিঘ্নিত। এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কারো বুঝতে কোনো সমস্যা থাকলে কমেন্টসে জানাবে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তোমাদের বাড়ির কাজ দেওয়া হয় নাই, বাড়ির কাজটা তোমরা লিখে নাও। খাদ্য নিরাপত্তা বলতে কি বুঝো? খাদ্য নিরাপত্তার দিকসমূহ বিশ্লেষণ করো। এই দুটো প্রশ্ন আমরা আজকে আলোচনা করেছি, এর মাঝে আছে যে তোমরা লিখতে পারো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।